আসলে মাঝ নদীতে ঢেউ সমান থাকে এবং প্রবল থাকে বলে কার্ল শূন্য হয়। আমরা সেগুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচনা করব অপারেটর, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। তার আগে আমরা কিছু প্রশ্ন করি। তোমরা দেখো, যিনি বাস চালান তাকে আমরা বলি ড্রাইভার, তাই না? দেখো, যিনি নৌকা চালান তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি মাঝি। যিনি বিমান চালান তাকে আমরা কি বলি? আমরা সবাই জানো, পাইলট। তাহলে দেখো, আলাদা আলাদা পরিবহন যিনি অপারেট করেন তাদের আলাদা আলাদা নাম। তাহলে গণিত যে চালায় তাকে আমরা বলি অপারেটর। কি মনে থাকবে? বিজ্ঞানী হ্যামিল্টন উনি প্রথম ডিফারেন্সিয়াল অপারেটর নামকরণ করেন, যেটাকে আমরা এইরকম উল্টা ডেল দ্বারা প্রকাশ করে থাকি, এবং উনি এটার নাম দেন নেবলা। পরবর্তীতে উইলিয়াম গিবস, নামটা আসলে দরকার, তাই না? এই নামটা যিনি দেন ডিফারেন্সিয়াল অপারেটর, তার নাম হলো হ্যামিল্টন। আর পরবর্তীতে এটার নাম ডেল যিনি দেন তার নাম হলো উইলিয়াম গিবস। এই ভদ্রলোক এই নামকরণ করেন। তো যাই হোক, এই যে অপারেটর, এই অপারেটরের মধ্যে কিছু ব্যাপার আছে। কীরকম? আমাদেরকে যখন বলা হয় ড্রাইভার, তখন আমরা বুঝি উনি আর যাই করুক উনি বিমান চালান না। আমাদের যখন বলবে মাঝি, তখন আমরা মনে করব উনি আর যাই করুক উনি বিমান চালান না, নৌকা চালান। পাইলট বললে আমরা বুঝতে পারি উনি বিমান চালান। তো এইরকম নেবলা যখন আমাদের বলবে, তখন আমরা বুঝতে পারবো যে এই নেবলার মধ্যে কিছু ব্যাপার আছে। ডি ডি এক্স আই প্লাস ডি ডি ওয়াই জে প্লাস ডি ডি জেড কে। আসলে খেয়াল করো, আমি আই জে কে সামনে পেছনে লিখেছি, এটাতে কোনো অসুবিধা নাই। তুমি সামনে বা পেছনে যে কোনো জায়গায় রাখলেই হবে। এগুলোতে হ্যাট চিহ্ন দেওয়া আছে বা টুপি চিহ্ন দেওয়া আছে। আরেকটি বিষয় আমরা জানি যে আই মানে আসলে সে এক্স অক্ষ বরাবর প্রকাশ করছে, জে মানে ওয়াই অক্ষ বরাবর, কে মানে জেড অক্ষ বরাবর। তার মানে এই যে রাশিটা আমরা যেটা পেয়েছি, যে সমীকরণটি আমরা পেলাম, সেটি হলো এই নেবলা এর মান। যদি এখানে ভেক্টর চিহ্ন দেয়া না থাকে তাও কোনো অসুবিধা নাই, তবেও সেটি ভেক্টর হিসেবেই প্রকাশ করবে। কারণ কি, ওই যে বলে না, চেনা বামুনের পৈতার দরকার হয় না, ঠিক তার মানে এটি হলো ভেক্টর। এই ভেক্টর চিহ্নটি থাকলেও সে ভেক্টর, না থাকলেও সে ভেক্টর। তাহলে দেখো, আমরা অপারেটর চিনে ফেললাম যে অপারেটর কি? গাণিতিক নির্দেশ, যাকে আমরা বলছি ডিফারেন্সিয়াল অপারেটর। এখন আমরা দেখব গ্রেডিয়েন্ট কি। গ্রেডিয়েন্ট হলো স্কেলার ক্ষেত্র স্থিত তলে কোনো বিন্দুতে ওই ক্ষেত্রের গ্রেডিয়েন্ট একটি ভেক্টর, যা সংশ্লিষ্ট বিন্দুতে তলের লম্ব দিকে স্কেলার ক্ষেত্রের সর্বোচ্চ পরিবর্তনের হার নির্দেশ করে। অর্থাৎ কি বললো? সর্বোচ্চ পরিবর্তনের হার নির্দেশ করে। তাহলে খেয়াল করো, ডি ডিএক্স এ যদি কারোর সাথে থাকে, তার মানে তাকে ডিফারেন্সিয়েশন করতে হবে এক্স এর সাপেক্ষে। তার মানে আমরা এরকম একটা রাশি লিখলাম, ভি অফ এক্স ওয়াই জেড, অন্তরীকরণযোগ্য একটি ক্ষেত্র। এই ক্ষেত্রকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ আমাদের নেবলা যেটি থাকলো, তাহলে এটিকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায়। নেবলা ভি অফ এক্স ওয়াই জেড যেটি থাকলো, অর্থাৎ তার মান ত্রিমাত্রিক স্থানাঙ্কে ভি এর মান। তাহলে আসলে এটি হলো আমাদের গ্রেডিয়েন্ট। তার মানে আমরা বুঝতে পারছি যে গ্রেডিয়েন্ট একটি ভেক্টর ক্ষেত্র। কেননা এর সাথে কি কি আছে আমরা একটু দেখে নিই। যে আমরা আগে জানি ডি ডি এক্স আই আছে, তার সাথে ভি প্লাস জে হ্যাট ডি ডি ওয়াই ভি প্লাস কে হ্যাট ডি ডি জেড ভি। তাহলে কোনো স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি। কেননা আমরা বুঝতে পারছি এর সাথে আই জে কে এই একক ভেক্টরগুলো দেওয়া আছে, যার ফলে এটি একটি ভেক্টর রাশি।
আমরা আরো বুঝতে পাচ্ছি এটি কি প্রকাশ করে, এই ভেক্টরের নতি প্রকাশ করে, অর্থাৎ এর ঢাল প্রকাশ করে বা স্লোপ প্রকাশ করে। কে? গ্রেডিয়েন্ট। এটি তো স্কেলার রাশি, স্কেলার রাশির স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট নিয়ে ভেক্টর রাশি প্রকাশ পায়, তাহলে এটি হলো আসলে গ্রেডিয়েন্ট। এবার আমরা ডাইভারজেন্স নিয়ে আলোচনা করব যে ডাইভারজেন্স কি। ডাইভারজেন্সের তিনটি ঘটনা ঘটতে পারে। আসলে আমরা যদি তরল পদার্থের কথা বিবেচনা করি, যে এরকম যে একটা পাইপের মধ্য দিয়ে তরল পদার্থ যাচ্ছে বা প্রবাহী পদার্থ যাচ্ছে, তো তাই যদি হয় তাহলে এখানে যদি হঠাৎ বেশি চাপ কাজ করে তাহলে সেই জায়গাটা এরকম হবে, তার মানে এখানে প্রসারিত হয়েছে। তো এইরকম যদি প্রসারিত হয়, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা এরকম বলছি চিত্রটি, তাহলে এটাকে আমরা বলবো গ্রেডিয়েন্টের মান ধনাত্মক, অর্থাৎ শূন্যর থেকে বড়। তাই যদি হয়, অর্থাৎ এটি বড় হয়েছে, ভলিউমটা বড় হয়ে গেছে, আয়তনটা বড় হয়ে গেছে। আয়তন যখন বড় হয় তখন ঘনত্ব কমে যায়, তার মানে রো সমান আমরা জানি m/v, তার মানে এর আয়তনটা বেশি হয়ে গেছে, তাহলে এর ঘনত্ব কমে গেছে। তাহলে আমরা এটি বলতে পারি গ্রেডিয়েন্ট দ্বারা। এবং এই ক্ষেত্রে এই গ্রেডিয়েন্টের মান আমরা এরকম বলতে পারি যে এটি শূন্যের থেকে বড়। যদি এই মানটা শূন্যের থেকে ছোট হয়, অর্থাৎ ঋণাত্মক হয়, তাহলে এটি এমন হতে পারে যে আমরা যদি এটা একটা পাইপ দিয়েই যদি হিসাব নিকাশ করি, তাহলে এখানে পাইপটি সরু হয়ে গেছে, এদিকে প্রবাহী পদার্থ যাচ্ছে, তাহলে এই জায়গার ক্ষেত্রটি ছোট হয়ে গেছে। তাহলে ক্ষেত্র যদি ছোট হয়ে যায় তাহলে সেটাকে আমরা অপসারী বলবো, অর্থাৎ এর আয়তনটা কমে গেছে। এখানে যদি আয়তন কমে যায় তাহলে কি হবে? ঘনত্ব বেড়ে যাবে। যদি এটা কি হয়? ঋণাত্মক হয়, অর্থাৎ গ্রেডিয়েন্টের মান যদি ঋণাত্মক হয় তাহলে আমরা বুঝবো যে এর ঘনত্ব বেড়ে গেছে, অর্থাৎ ন্যাবলা ডট ভি, অর্থাৎ ভি যে ভেক্টর থাকবে তার সাথে যদি আমরা ন্যাবলার ডট প্রোডাক্ট করি তাহলে আমরা সেটাকে আমরা পাবো গ্রেডিয়েন্ট পাবো। যদি এটি শূন্য হয়, অর্থাৎ এটার মান শূন্য হয়েছে, তাহলে আসলে কোনো পরিবর্তন নাই, তার মানে ও যতটুকু ইনপুট ততটুকু আউটপুট আমরা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা সলিনয়েডাল বলছি। কি বলছি? সলিনয়েডাল বলছি। সলিনয়েডাল মানে হলো ন্যাবলা ডট ভি, এই প্রোডাক্টটা অর্থাৎ স্কেলার প্রোডাক্টের মানটা শূন্য। যদি শূন্য হয় তাহলে এটি সলিনয়েডাল হবে। আসলে এই যে সলিনয়েডাল যে ব্যাপারটা, আমরা এটিকে ম্যাগনিটিউডের ফ্লাক্সের সাথে আমরা যদি কম্পেয়ার করি সলিনয়েডের, আমরা একটু মুছে দিলাম এটা, যে এই হলো সলিনয়েড, এর দুই প্রান্তে যদি আমরা ইলেকট্রিসিটির সংযোগ দিই তাহলে আসলে কি ঘটনা ঘটে? এর মধ্য দিয়ে চুম্বক ফ্লাক্স তৈরি হয়। এই যে ফ্লাক্স যে তৈরি হচ্ছে, সমানভাবে যে ফ্লাক্স যাচ্ছে, আসলে আমরা এটাকে বলছি সলিনয়েডাল। যার মান যখন শূন্য হবে এই ডট প্রোডাক্টের মান, তখন আমরা এটাকে সলিনয়েডাল বলছি। আবারও বলি, গ্রেডিয়েন্ট হলো ন্যাবলার সাথে যে মান দেওয়া থাকবে তার স্কেলার প্রোডাক্ট, অর্থাৎ ডট গুণন, এর মান যদি শূন্য হয় তাহলে সলিনয়েডাল, আর যদি এই প্রোডাক্টটা শূন্যের থেকে বড় হয় অর্থাৎ ধনাত্মক হয় তাহলে আমরা এটাকে বুঝবো যে এটি কি হয়েছে? বাইরের দিকে প্রসারিত হয়েছে, আমরা এটি বুঝতে পারবো। আর যদি এই মানটা শূন্যের থেকে ছোট হয় অর্থাৎ ঋণাত্মক হয় তখন আমরা বুঝতে পারবো ঋণাত্মক হলে যে এটি ভেতরের দিকে যাচ্ছে, অর্থাৎ অপসারী হচ্ছে, আমরা এটি বুঝতে পারবো। কি দ্বারা আমরা বুঝতে পারছি এটা? এটি আমরা বুঝতে পারছি ডাইভারজেন্স দ্বারা। তো ডাইভারজেন্স অর্থাৎ এর ডট প্রোডাক্টের ফলে আমরা বুঝতে পারবো যে এই উদস্থিত পদার্থ এটি আসলে কিভাবে যাচ্ছে এবং এর পরিস্থিতিটা কি, গতি প্রকৃতিটা কি, সেটা আমরা বুঝতে পারবো ডট প্রোডাক্টের মাধ্যমে, অর্থাৎ ডাইভারজেন্সের মাধ্যমে। ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তরের কৌশলই হলো ডাইভারজেন্স।
মনে করি এরকম একটা মান দেওয়া আছে ভি ইকুয়াল এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট, এটার ডাইভারজেন্স বের করতে হবে। তো ডাইভারজেন্স যদি বের করতে হয় তাহলে আমরা জানি ন্যাবলার ডট ভি ইকুয়াল, তাহলে ন্যাবলার মানটা আমরা জানি ডি ডি এক্স আই হ্যাট প্লাস ডি ডি ওয়াই জে হ্যাট প্লাস ডি ডি জেড কে হ্যাট, এটার সাথে থাকবে ডট আকারে ভি এর মান এক্স আই হ্যাট প্লাস ওয়াই জে হ্যাট প্লাস জেড কে হ্যাট। তো এটাকে আমরা স্কেলার প্রোডাক্ট করছি যে এক্স এর সাথে এক্স এর পার্টটা অর্থাৎ ডি ডি এক্স তার সাথে এক্স থাকলো আই ডট আই, তাহলে এই পার্টটা যদি আমরা যে কে এর সাথে গুণ করি অর্থাৎ ডট প্রোডাক্ট করি তাহলে আসলে তো 0 হবে আই ডট জে এর মান, এই জন্য আমরা সেগুলো নিব না। যে আমরা জানি আই ডট আই ইকুয়াল জে ডট জে ইকুয়াল কে ডট কে, এগুলোর উপরে হ্যাট আছে, এটা সমান 1, আই ডট জে ইকুয়াল জে ডট কে ইকুয়াল কে ডট আই, এটা ইকুয়াল 0। তাহলে আমরা 0 পার্ট নিচ্ছি না, জে এর সাথে আই কে এগুলো আমরা নিচ্ছি না। তাহলে প্লাস এটার সাথে আমরা এটা গুণ করছি ডি ডি ওয়াই, জে হ্যাট থাকলো ওয়াই আছে ওয়াই দিলাম জে ডট জে প্লাস ডি ডি জেড জেড কে ডট কে। তাহলে আমরা আই ডট আই এর মান 1, জে ডট জে এর মান 1, কে ডট কে এর মান 1, এটা আমরা জানি। তাহলে এখানে থাকছে ডি ডি এক্স অফ এক্স প্লাস ডি ডি ওয়াই অফ ওয়াই প্লাস ডি ডি জেড অফ জেড। এখন ব্যাপারটা এরকম যে এক্স কে ডি ডি এক্স করলে এটা 1 হয়, এই 1টার মানে এটা উপরে ডিএক্স নিচে ডিএক্স কেটে গেল, ব্যাপারটা কিন্তু এমন নয়। তার মানে এখানে আসলে ডিফারেন্সিয়েশনের সূত্র আছে, সূত্রটি এরকম যে এক্স টু দি পাওয়ার এন, একে যদি আমরা ডি ডিএক্স করি তাহলে এর সূত্র হলো এন এক্স পাওয়ার এন মাইনাস 1, তার মানে এক্স এর পাওয়ার কিছু নাই মানে এখানে 1 আছে। তাহলে ব্যাপারটা এরকম এক্স এর পাওয়ার যদি 1 থাকে তাহলে 1 ইন্টু এক্স 1 মাইনাস 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে হলো 1, সেখান থেকে কিন্তু এখানে আসছে 1 প্লাস 1 প্লাস 1, তার মানে এই ডাইভারজেন্সের মান হলো 3। তার মানে ডাইভারজেন্স অর্থাৎ ভেক্টর রাশি নিলেও তার ডাইভারজেন্স কিন্তু আসলে স্কেলার রাশি, স্কেলার ফিল্ড। তো আমরা এটা ডাইভারজেন্স করে ফেললাম। এখন আমরা কার্ল দেখব। কার্ল কি? CURL, কার্ল। অর্থাৎ আমরা যদি ভি এর কার্ল করি তাহলে কার্ল ভি এটা এরকম হবে নেবলা ক্রস ভি। তার মানে বিষয়টা কি সেটা আমরা আগে একটু দেখি। বিষয়টা হলো এরকম যে এরকম একটা নদী, তো নদীতে ঢেউ আছে, পানি যাচ্ছে এদিক থেকে এদিকে। তো যখন এরকম যাবে তো আমরা যদি একটা চাকতি এরকম এখানে রাখি তাহলে কি হবে? একটা ব্যাপার খেয়াল করে দেখো যে এই ঢেউয়ের কিনারের দিকে, নদীর কিনারের দিকে ঢেউটা কম থাকে, এইদিকে ঢেউটা বেশি থাকে। এই জন্য তো নৌকা নদীর কিনার দিয়ে নিয়ে যায়, দেখছো না এটা? তাহলে কিনারে ঢেউটা কম, তার মানে এখানে বলটা কম হচ্ছে, এখানে বলটা বেশি হচ্ছে, যার ফলে সে কি হবে? ঘুরতে থাকবে। সে এইভাবে করে ঘুরতে থাকবে, তাই না? কোন দিকে সে ঘুরছে একটু খেয়াল করো, এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে সেভাবে ঘুরছে, আবার এদিকে যাচ্ছে, এমন করে ঘুরছে আবার এদিকে যাচ্ছে। তাহলে এই কর্নার দিকে কি ঘটনা ঘটবে? এখানে যদি চাকতিটাকে রাখতাম তাহলে এইদিকে ঢেউটা কম, এইদিকে ঢেউটা বেশি, তাহলে সে ঘুরতো কোন দিকে? এই দিকে ঘুরতো, এমন করে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। তাহলে এই কর্নারেরটা ঘুরছে ঘড়ির কাঁটার দিকে আর ওই পাশেরটা ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো যদি আমরা এটাকে মাঝখানে রাখি, ঠিক মাঝখানে, তাহলে কি ঘটনা ঘটবে? এখানে তো সমান, মানে কোনো রেখা এখানে বলরেখা বলি আর ফ্লাক্স বলি, তার কোনোটা কম বা বেশি শক্তি নাই, এখানে সমান ফোর্স দিচ্ছে। তাহলে সে কিন্তু সমানভাবে এদিকে এগিয়ে যাবে, তারপরে সে কিন্তু আর ঘুরতে পারছে না, তার মানে এর কার্ল শূন্য। তো কার্ল যখন শূন্য হয় তখন অঘূর্ণনশীল হয়। তাহলে আমরা এখানে কি দেখলাম? কার্ল শূন্য মানে অঘূর্ণনশীল, তার মানে সে ঘুরছে না। পানির পাক তৈরি হয় আমরা দেখেছি, তার মানে আসলে এখানে কার্ল আছে, কার্লের একটা মান আছে।
তাহলে এখন খেয়াল করো, আমরা যদি কার্ল বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? কার্ল বের করতে গেলে ক্রস গুণন করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম আগের যে মানটা ছিল সেই মানটা যদি আমরা নিই যে ভি ভেক্টর ইকুয়াল এক্স আই হ্যাট প্লাস জে ওয়াই জে প্লাস জেড কে, এটা যদি থাকে তাহলে এখানে আমরা এটাতে কার্ল বের করতে পারবো। তাহলে কিভাবে আমরা কার্ল বের করব? তাহলে আই জে কে আমরা নিয়ে নিলাম। তাহলে এখানে আছে ডি ডিএক্স, আই এর সহগগুলো ডি ডিএক্স, এখানে হলো ডি ডি ওয়াই ডি ডি জেড, আর এখানে হলো এক্স, এখানে হলো ওয়াই, এখানে হলো জেড। তাহলে এখন আমরা আইটাকে কমন নিলাম, তাহলে এই কলাম বাদ এই রো বাদ, তাহলে এমন হলো ডি ডি ওয়াই এর সাথে এটা গুণ করতে হবে জেড মাইনাস, সূত্রে একটা মাইনাস আছে, ডি ডি জেড অফ ওয়াই, এটির কাজ হয়ে গেল আয়ের কাজ, মাইনাস জে, এই কলাম বাদ এই রো বাদ, তাহলে এটার সাথে এটা গুণ করতে হবে, তাহলে ডি ডি এক্স তার সাথে জেড মাইনাস ডি ডি জেড তার সাথে এক্স প্লাস কে, কে এর সাথে এই কলাম বাদ এই রো বাদ, তাহলে ডি ডি এক্স জেড মাইনাস এর সময় এরা বাদ গেছে ও ডি ডি এক্স ওয়াই মাইনাস ডি ডি ওয়াই এক্স। তাহলে এখন ডিফারেন্সিয়েশন করতে হবে যে জেডকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 0, ওয়াইকে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 0, তার সাথে আই, আসলে সবগুলো এখানে 0ই হচ্ছে, 0 প্লাস কে হ্যাট 0 মাইনাস 0, তাহলে আমার রেজাল্ট হলো 0। তার মানে কি হলো? কার্লের মান যদি 0 হয় তাহলে এরা অঘূর্ণনশীল, অর্থাৎ যেখানে ছিল সেখানেই আছে, অঘূর্ণনশীল, মানের পরিবর্তন নাই, অর্থাৎ সে সংরক্ষণশীল, অসংরক্ষণশীল নয়। তাহলে এখন আমরা কার্লের একটু সংজ্ঞা দিতে চাই। ভি যদি একটি ব্যবকলনযোগ্য ভেক্টর হয় তাহলে এই ন্যাবলা এবং ভি এর ক্রম গুণফল, অর্থাৎ ন্যাবলা ক্রস ভি, এটি হলো কার্ল। ভেক্টর ক্ষেত্রের কার্ল একটি ভেক্টর যা এর ঘূর্ণন ব্যাখ্যা করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবে, লাইক দিবে এবং এটি শেয়ার করার অনুরোধ থাকবে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।